আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারের কিছু থিওরি নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রথম ক্লাসে 3টা থিওরি নিয়ে আলোচনা করব। আমরা দেখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রোল গুলা কি কি আছে সেটা আমরা দেখব, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো আজকে আমরা এই ক্লাসের মধ্যে শিখবো ইনশাআল্লাহ। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স শিখতে চাও, তো তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি সাধারণত ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলা সবার আগে তোমরা পেতে পারো। প্রথমেই ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট চ্যাপ্টারের ডিফাইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করবো, কথা বলবো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এক্সপ্লেইন দ্য টার্মস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে টার্মটা এটা ব্যাখ্যা করতে বলবে। তো এক্ষেত্রে আমাদের সংজ্ঞা আকারে যদি আমরা দেখি, the management accounting is the process of analysis, interpretation and presentation of accounting information collected with the help of financial accounting and cost accounting. তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যেটার মধ্যে অ্যানালাইসিস করা যায়, ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করা যায়, প্রেজেন্টেশন বা উপস্থাপন করা যায় কি অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো, অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো কালেক্ট করে উইথ দ্য হেল্প অফ কিসের সাহায্যে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্যে এই টাকাগুলো সংগ্রহ করা হয়, ইন অর্ডার টু যাতে অ্যাসিস্ট মানে সাহায্য করা, যাতে ম্যানেজমেন্ট ইন দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং, যাতে ম্যানেজমেন্টকে সাহায্য করে ডিসিশন মেকিং করতে, ক্রিয়েশন অফ পলিসি বা পলিসি ফর্মুলেশন করতে, এবং ডে টু ডে অপারেশন অফ অ্যান অর্গানাইজেশন, এবং দিনের পর দিন যে অপারেশন অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোর ক্ষেত্রে বা তথ্য নিতে সাহায্য সহযোগিতা করে থাকে। এরপরে অ্যাকর্ডিং টু আর.এন. অ্যান্থনি, উনি একজন অ্যাকাউন্টিংবিদ, উনি বলছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল টু ম্যানেজমেন্ট। তার মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন সংশ্লিষ্ট নিয়ে আলোচনা করে যা ম্যানেজমেন্টকে সহযোগিতা করে থাকে। এরপর একটা সংখ্যা আছে, অ্যাকর্ডিং টু দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্যাট ফর্ম অফ অ্যাকাউন্টিং। মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা অ্যাকাউন্টিং এর ফর্ম হুইচ enable a business to be conducted move efficiently. তার মানে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিং একটা ফর্ম যার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করতে পারে, দক্ষতার সহিত বিজনেসকে পরিচালনা করতে পারে বা পরিচালনা করতে সক্ষম হয়। কন্ডাক্ট মানে পরিচালনা করা। আচ্ছা, from the above definition we can say that part of accounting that provided information to the manager for use in planning, controlling, operation, decision making is called management accounting. তার মানে উপরে তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা পার্ট অফ অ্যাকাউন্টিং। তো এটা প্রোভাইড করে কি ম্যানেজারকে ইনফরমেশন প্রোভাইড করে ইনফরমেশন কাকে, ম্যানেজারকে, যে ইনফরমেশনকে ব্যবহার করে সে কি করতে পারে, প্ল্যান করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তারপরে পরিচালনা করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে থাকি। তো আমরা নিজের ভাষায় যদি বলি যে ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের একটা প্রসেস বা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যানালাইজ করতে পারি, ইন্টারপ্রিটেশন করতে পারি, ব্যাখ্যা, তারপরে প্রেজেন্টেশন করতে পারি, এবং এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা এই কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং করতে সহযোগিতা করে, তারপরে পলিসি ফর্মুলেশন করতে সহযোগিতা করে, এবং কোম্পানি পরিচালনার ক্ষেত্রেও ডে বাই ডে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর জন্য সেই প্রয়োজনীয় তথ্য
সে ম্যানেজমেন্ট অথরিটিকে দিয়ে থাকে। এই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মোটামুটি আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো পরের কোশ্চেন, Describe the role of describe the management role of accounting management accounting in organization. একটা ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কি ভূমিকা? রোলটা কি রকম? রোল মানে ভূমিকা কেমন? ভূমিকা কেমন? জি স্যার। তার কার্যাবলী কেমন? সে কিভাবে এটাকে মেইনটেইন করে? অনেকগুলো ভূমিকা আছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখব। যেমন প্রথম যে ভূমিকা হলো প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং। প্রথম যে কাজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ হলো প্ল্যান করা। প্ল্যানিং হচ্ছে পরিকল্পনা, আর ফোরকাস্টিং হচ্ছে পূর্বানুমান করা। পূর্বানুমান করা যে আমি যে একটা প্রোডাক্ট বাজারে আনবো, এটা আগেই তোমাকে ফোরকাস্টিং করতে হবে, এটা বাজারে চলবে কি চলবে না, পাবলিক ডিমান্ড আছে না নাই, বাজার অবজারভেশন করতে হবে, তারপরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে হবে। এই সমস্ত বিষয়গুলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে অতি সহজেই জানা যায়। আচ্ছা, ভিতরে আরো অনেক কিছু লেখা আছে, দিস ইজ থিং। তাহলে আমরা দেখতেছিলাম যে ফোরকাস্টিং হচ্ছে যে আমরা তো বেসিক জিনিসটা বুঝলাম, এই জায়গায় কিছু লেখা আছে, দিস ইজ থিঙ্কিং ইন অ্যাডভান্স টু ডু, হাউ টু ডু ইট, এন্ড হোয়েন ডু ইট, এন্ড হু ইজ টু ডু ইট। তার মানে অগ্রিম অ্যাডভান্স করা, কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কার দ্বারা করাইতে হবে, এই যে সমস্ত বিষয়গুলা, এই বিষয়গুলোকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে, প্ল্যানিং এর মাধ্যমে বা ফোরকাস্টিং এর মাধ্যমে করতে হয়। এরপরে হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজড বুঝোই সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে অর্গানাইজ করা হয়, বিভিন্ন ক্লাসিফিকেশনের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন গ্রুপ থাকে, এই সমস্ত মাধ্যমে আমরা কি করে অর্গানাইজ করতে পারি। আর ভাষাও লেখা আছে, বইয়ের ভাষায় যদি আমরা বলি, দিস ইজ দ্য ইম্পর্টেন্স রুলস অফ অ্যাকাউন্টিং। এটা একটা ইম্পর্টেন্ট রুলস, আমরা সাধারণত লিখে থাকি এগুলো। অর্গানাইজিং ইজ দ্য আইডেন্টিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন অফ রিকোয়ার্ড অ্যাক্টিভিটি। তার মানে যে অ্যাক্টিভিটি গুলো বা কার্যক্রম গুলো আছে, এগুলো কি করে আইডেন্টিফিকেশন করে এবং ক্লাসিফিকেশন করে, and the grouping of activities necessary to attain object. তার মানে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার, সেগুলো আমরা এই তিনটা জিনিসের মাধ্যমে করতে পারি। একটা হলো ক্লাসিফিকেশন, একটা হলো রিকোয়ার্ড অ্যাক্টিভিটি, একটা হলো গ্রুপিং অ্যাক্টিভিটি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হলো কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং ইজ দ্য সেপারেট ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা ম্যানেজমেন্ট ফাংশনের একটা আলাদা পার্ট। এই জায়গায় তোমার সাধারণত ইট সিমস টু মোর অ্যাকুরেট, হাউএভার টু রিগার্ড ইজ অ্যাজ দ্য এসেন্স অফ শিপ টু অ্যাচিভিং হারমোনি অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল এফর্ট টুয়ার্ডস দ্য অ্যাকাউন্টিং। কোঅর্ডিনেটিং কি স্যার সমবায়? সমন্বয়। আচ্ছা, সমন্বয় করা বিভিন্ন গ্রুপের সাথে, বিভিন্ন ম্যানেজারের সাথে, বা বিভিন্ন কি বলে এটাকে, ম্যানেজারের যে বিভিন্ন সেকশনের যে ম্যানেজার, ওই ম্যানেজারের যে সারমর্ম কথাগুলা, এগুলোকে সমন্বয় সাধন করা বা কোঅর্ডিনেটিং করা। ঠিক আছে? এরপর কন্ট্রোলিং হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে সাধারণত একটা কাজ যখন শুরু হয়, এটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, প্ল্যানিং মানে স্যার কন্ট্রোল না করলে তো স্যার সবটা, এটা বাস্তবায়ন সহজে করা যায় না। বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে, এই যেমন ধরো কস্ট কন্ট্রোল আছে, তারপরে তোমার প্রাইস কন্ট্রোল আছে, এই সমস্ত বিষয়গুলো সিম্পল ভাষায় বলতে গেলে স্যার আপনারা স্যার ক্লাস নিতে যেমন স্যার কন্ট্রোলিং পাওয়ারটা রাখেন, ঠিক এই কথাটাই জায়গায় বলা হয়েছে। তারপরে বইয়ের ভাষাও কিছু লেখা আছে, কন্ট্রোলিং ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হাউএভার দ্য ম্যানেজার কম্পেয়ার অ্যাকচুয়াল পারফরম্যান্স এগেইনস্ট দ্য প্ল্যানিং পারফরম্যান্স। সাধারণত আমাদের কিছু অ্যাকচুয়াল পারফরম্যান্স থাকে এবং প্ল্যানিং পারফরম্যান্স থাকে না। একটা কাজ করার জন্য আমাদের প্ল্যানিং থাকে যে এইভাবে কাজটা করব, কিন্তু যখন অ্যাকচুয়ালি করতে গেলাম, তো অ্যাকচুয়ালি কতটুকু হইল, এই যে অ্যাকচুয়াল বা প্ল্যানিং এর সাথে অ্যাকচুয়াল যে কম্পেয়ার, এটা আমরা ফাইন্ড আউট করব। কিভাবে, কি পার্থক্য হলো সেটা ফাইন্ড আউট করব। লিখছে ফাইন্ড আউট দ্য deviation and take the remedial step of remove the deviation. তার মানে এই ক্ষেত্রে ডিভিয়েশন হচ্ছে সমস্যাগুলো আছে, বিচ্যুতি বা সমস্যাগুলো বা গ্যাপগুলো, কি গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে ফাইন্ড আউট করতে হবে, আর ওইটা রিমুভ করতে হবে। রিমিডিয়াল মানে এটাকে প্রতিকার বা সংস্কার করা বা ঠিকঠাক করা। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আছে মোটিভেশন।
মোটিভেশন মানে স্যার প্রেরণা। মোটিভেশন মানে প্রেরণা। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের মোটিভেশন আমাকে অ্যাপ্লাই করতে হয়। এই কারণ স্যার যে সব ওয়ার্কার গুলো থাকে তারা যদি মোটিভেট না, এটা তোমরা এর আগে পড়ছো মনে হয়, ম্যানেজমেন্টে ছিল, ম্যানেজমেন্ট সাবজেক্টে। তাহলে বিভিন্ন ধরনের মোটিভেশন আছে, ওই মোটিভেশন গুলো আমরা ইউজ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কি করে বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। এরপরে আমরা দেখবো 6 নম্বর হলো পলিসি ফর্মুলেশন। একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে, তার একটা নীতিমালা, রুলস থাকবে। ওই রুলস গুলাকে আমরা এই ম্যানেজমেন্ট অথরিটি যারা থাকবে সেটা আমরা তারা কি করে বাস্তবিক কি বলে পলিসি ফর্মুলেশন করে এবং পরবর্তীতে আমরা এটাকে অ্যাপ্লাই করি। বুঝতে পারছো কি? প্রত্যেক প্রতিষ্ঠানে একটা রুলস থাকে, ফর্মাল যে রুল থাকে, এই রুল গুলা তারাই বানায়। প্রাইভেট প্রতিষ্ঠানে তারাই বানায়, আবার যদি গভর্নমেন্ট প্রতিষ্ঠান হয় সেটা গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত থাকে। ওই রুলস গুলাকে আমরা মেইনটেইন করি। আর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক তাই, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিছু রুলস থাকে। ওই রুলস এর আন্ডারে যদি প্রতিষ্ঠান চলে তাহলে প্রতিষ্ঠানে ভালো থাকে বা ভালো চলে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে সে সহজেই পৌঁছাতে পারে। এবং কোনো নীতিমালায় যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটাও তারা ম্যানেজমেন্ট অথরিটির মাধ্যমে তারা কি করে এটা পলিসি চেঞ্জ করে বা আগের যে পলিসিতে চাইতে পরের পলিসি যদি ভালো মনে করে তাহলে আগেরটা বাদ দিয়ে পরেরটা তারা অ্যাক্টিভেশন করে। আচ্ছা, এরপর হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং সাধারণত ম্যানেজিয়াল ফাংশনের কাজ। এটা সাধারণত একটা অর্গানাইজেশনে যে ম্যানেজমেন্ট অথরিটি ম্যানেজমেন্ট থাকে বিভিন্ন সেক্টরে তাদের কাছে রিপোর্ট করতে হয় যে মানে কি কি হইলো। সেলস ম্যানেজার আছে, প্রোডাকশন ম্যানেজার আছে, বিভিন্ন ধরনের সেক্টর আছে। সেক্টরের প্রত্যেকটা ব্যাপারে ম্যানেজার থাকে। ওই ম্যানেজার তারা রিপোর্ট করে ওই সেকশনের রিপোর্ট করে, প্রোডাকশনের রিপোর্ট দিবে, মানে তার সেকশনে কিরকম ভাবে কাজ চলতেছে, কোন কোন সেকশনে কি কি কাজ চলতেছে, তারা এই রিপোর্টিং এর মাধ্যমে তারা ওই অ্যাকাউন্টিং একটা স্টেটমেন্ট করবে। এই অর্গানাইজেশনের যে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টে তারা কি করবে, কালেক্ট করবে। এটা হলো রিপোর্ট। ওই রিপোর্ট গুলো দেখলেই পুরা কোম্পানির একটা কাগজের মধ্যে, এক পেজের কাগজের মধ্যে এই রিপোর্ট দেখতে পারবো যে এই সেক্টরে অবস্থা এরকম, এই সেক্টরের অবস্থা এরকম, কোনটা লাভজনক, কোনটা লস প্রজেক্ট, এগুলাও এই রিপোর্টের মাধ্যমে সহজেই তারা অবগত হতে পারে। আচ্ছা, এরপর আছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে ম্যানেজমেন্ট অথরিটি যারা থাকে এরা ডিসিশন মেকিং করে থাকে। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের থাকে, অপশন থাকে, যেটা আমরা অপরচুনিটি বলে থাকি। আমি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে চাই, বিভিন্ন ধরনের অপরচুনিটি আমার থাকবে। তো এই ক্ষেত্রে 1 লক্ষ টাকা আমি কোথায় ইনভেস্ট করবো, আমি কি ব্যবসা করবো নাকি ব্যাংকে রাখবো নাকি শেয়ার কিনবো, বিভিন্ন ধরনের অপরচুনিটি থাকে। অনুরূপভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানেও একটা টাকা ইনভেস্ট করতে গেলে অনেক ধরনের অপশন বা অপরচুনিটি থাকে। তো এটা ম্যানেজমেন্ট অথরিটি ম্যানেজমেন্টের মাধ্যমে ডিসিশন মেকিং করে থাকে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভাইটাল পয়েন্ট। আচ্ছা, এটা বাস্তব জীবনেও কাজে লাগে যে ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কখন কোন ডিসিশন নিতে হবে। এরপরে যেটা আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ অ্যান অর্গানাইজড কম্বিনেশন অফ পিপল, দেখো হার্ডওয়্যার, সফটওয়্যার, কমিউনিকেশন, আইসিটির দিকে চলে যায়, নেটওয়ার্কিং, আইসিটির বিষয়টাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আইসিটির বিষয়টাই সাধারণত অধিকাংশ বিষয়। সফটওয়্যারের মাধ্যমে হোক, ফিজিক্যালি হোক, তারপরে ফোনের মাধ্যমে যোগাযোগ হোক, নেটের মাধ্যমে হোক, এটা ইনফরমেশন কালেক্ট করা। এই ইনফরমেশনটাকে আবার কালেক্ট করা, তারপর রিসোর্স করা, তারপরে তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই বিষয়গুলা সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা যারা থাকে একবারে নিম্ন পর্যায়ের লেভেলে তারা কথা বলে বলে ইনফরমেশন সংগ্রহ করে। আচ্ছা, এরপর আছে কমিউনিকেশন। এটা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা রুল। যোগাযোগ যদি ভালো না হয় তাহলে অর্গানাইজেশন গুলো স্কিললেস হয়ে যাবে। কমিউনিকেশন যত কম থাকবো ওই কোম্পানির স্কিল তত কমতে থাকবে। কারণ হলো যে যখন আমরা একটা কাজ কারোর করাবো, তো তার সাথে যদি আমি কমিউনিকেট করি, ভালো না কানেক্টেড থাকি, তাহলে কি হয়, সেই কাজটা সুন্দরভাবে আপনার কাজটা যে এটা সুন্দরভাবে হবে না। এজন্য ফলো আপ করা, কমিউনিকেট করা, একটা কাজ একজনের দিয়ে করাইলাম বা তাকে দায়িত্ব দিলাম, বারবার আপডেট নেওয়া, হ্যাঁ কাজটা কতটুকু হইতেছে, কিভাবে করতেছেন, ঠিকমতো পারতেছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে বিষয়গুলা। এছাড়াও যে বিভিন্ন ইনফরমেশনের জন্য তো আমাদের কমিউনিকেশন দরকার হয়। মোট কথা, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন
যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে চাই, উইদাউট কমিউনিকেশন আমাদের সম্ভব না। এজন্য কমিউনিকেশন সুন্দর ব্যবস্থা থাকা জরুরি। সুন্দর কমিউনিকেশন ব্যবস্থা থাকলে আমরা কি করবো, একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করাই। জি স্যার, পড়ান স্যার, সমস্যা নেই স্যার, পড়ান, আর একটা পড়ান স্যার। তিনটা হইলে স্যার যত পড়াবেন তত কমে থাকলো। আচ্ছা, এখন আমরা দেখবো describe the technique of management accounting. বেশ কিছু টেকনিক আছে, আমি শর্টকাট দেখাই দিই, সমস্যা নাই। there are some technique of management accounting. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও তারা কিছু টেকনিক ফলো করে। এক নম্বর টেকনিক হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, ঐতিহাসিক ব্যয়। এটাকে আমরা পোস্টমর্টেম অফ কস্ট বলি। কস্টের পোস্টমর্টেম আর কি। একটা খরচ হয়ে গেল, ওই খরচটাকে একটা রিটেন এভিডেন্স রাখতে হবে, লিখিতভাবে তথ্য রাখতে হবে। এই তথ্যগুলোকে পরবর্তীতে আমরা যেমন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের মাধ্যমে, জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স, এছাড়াও আরো অন্যান্য অ্যাকাউন্টিং পোস্টিং আছে, এর মাধ্যমে এটাকে সঠিক হিসাবের খাতায় আনা যাবে। এটাকে আমরা হিস্টোরিক্যাল কস্ট বলি। ঐতিহাসিক কস্ট, যেটা খরচ হয়ে গেছে ওই জিনিসগুলোর হিসাব আমরা করব। এরপর আছে স্ট্যান্ডার্ড কস্টিং, এটাও একটা টেকনিক। স্ট্যান্ডার্ড কস্টিং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য। এই ক্ষেত্রে সাধারণত তিনটা জিনিস আছে। এটা হলো সেটিং আপ স্ট্যান্ডার্ড ইজ এলিমেন্ট অফ কস্ট। প্রত্যেকটা এলিমেন্টের তাহলে এক নম্বর হচ্ছে সেটিং আপ স্ট্যান্ডার্ড অফ ইজ এলিমেন্ট অফ কস্ট। প্রত্যেকটা কস্টেরই একটা স্ট্যান্ডার্ড কস্ট আমাকে আগের থেকেই দাঁড় করাইতে হবে। বুঝতে পারছো যে আমার এই জিনিসের এত খরচ হতে পারে। আমি বাজারে যদি একটা প্রোডাক্ট আনতে চাই, তাহলে অন্য প্রোডাক্টের কোম্পানির যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের মূল্য আমাকে দেখতে হবে। আমি যদি বাজারে একটা সাবান আনি, 100 গ্রাম বা 90 গ্রাম সাবানের দাম যদি 40 টাকা হয়, আমি তো 45 টাকা যদি ছাড়ি, তাহলে এটা কোম্পানির পক্ষে পাবলিকের নিকট সেল করা সম্ভব হবে না। তার কারণ হলো এই সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি তারা কম দামে পায়, এই জন্য একটা স্ট্যান্ডার্ড প্রাইস আমাকে আগে সেট আপ করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে কম্পেয়ার দ্য অ্যাকচুয়াল কস্ট এন্ড স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট আমি আগেই সেট আপ করলাম, তারপরে আমি উৎপাদন করলাম। উৎপাদন করার পরে অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ডের কিছু তফাৎ হবে, পার্থক্য হবে। ওই পার্থক্যকে আবার নিরসনের জন্য, কারণ ফাইন্ড আউট করার জন্য আমরা কি করবো, ফাইন্ড আউট দ্য রিজন দ্য ডিফারেন্স অফ ভেরিয়েন্স। তার মানে দুইটার মধ্যে যে ভেরিয়েন্সটা হবে স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্ট, এই পার্থক্য বা কারণকে বিশ্লেষণ করার জন্য আবার কি করতে হবে, একটা স্টেটমেন্ট করতে হবে, যেটাকে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে থাকি। আমরা এই স্ট্যান্ডার্ড কস্টিং এর কস্ট অ্যাকাউন্টিং আমরা এটা করছিলাম, স্ট্যান্ডার্ড কস্টিং কিভাবে অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ড কম্পেয়ার করতে হয়। আচ্ছা, এরপর আছে অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা ইনকাম স্টেটমেন্ট করার একটা ফর্মেট। ইনকাম স্টেটমেন্ট দুইটা ফরম্যাট আছে, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং, একটা হলো ভেরিয়েবল কস্টিং। দুইটা একসাথে বোঝা যায়। ভেরিয়েবল কস্টিং এটা আমরা সাধারণত একটা চ্যাপ্টার আছে অঙ্ক, ওই অঙ্কের মাধ্যমে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। কিভাবে অ্যাবজর্পশন কস্টিং এই মেথডটা ফলো করা হয় এবং কিভাবে ভেরিয়েবল কস্টিং ফলো করা হয়। তো এটার মূল তফাৎটা আমি একটু দেখাই রাখি। বলছে যে অ্যাবজর্পশন কস্টিং এ ট্রিট করতে হয় অল ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাক্ট কস্ট। যত ম্যানুফ্যাকচারিং কস্ট হবে সব সম্পূর্ণ কস্টটাই হবে প্রোডাক্ট কস্ট হিসেবে আখ্যায়িত হচ্ছে। এরপরে ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট আর উইথ দ্য আউটপুট ট্রিট দ্য প্রোডাক্ট। তার মানে শুধুমাত্র উৎপাদনের সাথে জড়িত যে খরচটা, ওটাকে আমরা প্রোডাক্ট কস্ট হিসেবে আখ্যায়িত করি। আর অল ম্যানুফ্যাকচারিং বলতে প্রোডাকশন কস্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুই ধরনের খরচ আছে। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা মিলেই যে খরচটা, ওটা আমরা প্রোডাক্ট কস্ট হিসেবে আখ্যায়িত করি। এটা যখন আমরা অঙ্ক করবো, এটা পরিষ্কার বুঝতে হবে। জি স্যার। এরপরে আছে বাজেটারি কন্ট্রোল। বাজারের কন্ট্রোল, এটা একটা বাজারের নিয়ন্ত্রণ। বলতে যে এসেনশিয়াল ফিচারস অফ দ্য মডার্ন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্ল্যানিং। স্যার মানে এখানে বলা হচ্ছে স্যার মানে বাজেটটা কিভাবে কন্ট্রোল করব। জি জি জি, এইভাবে আমরা সাধারণত এই বাজেটের কন্ট্রোলে অ্যাপ্লাই করতে পারি। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা কন্ট্রোলিং এর ক্ষেত্রে হেল্প করে আর কি। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে রেশিও অ্যাকাউন্টিং। রেশিও অ্যাকাউন্টিং হ্যাঁ signifies the technique of methodology analysis of the interpretation of financial statement means the accounting ratio derive such statement. সাধারণত রেশিও অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে অ্যাকাউন্টিং এর সেকশনে। তো এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে বিভিন্ন প্রফিটের সাথে, সেলস এর সাথে এবং
ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্টের সাথে বিভিন্ন বিষয়ের সাথে একটা রেশিও বা কন্ডাক্ট আছে বা অনুপাত আছে, অনুপাতগুলা অ্যানালাইসিস করা হয়, মেথোডোলজি অ্যানালাইসিস বলে এটাকে, অথবা একটা টেকনিকের মাধ্যমে আমরা এই প্রফিটেবিলিটির মাধ্যমে কোম্পানির যে প্রফিট বা লস এটাকে অ্যানালাইসিস করা হয় সাধারণত এই রেশিও অ্যানালাইসিস মাধ্যমে। এটা তোমার গ্রোস প্রফিট রেশিও বের করা হয়, নেট প্রফিট রেশিও বের করা হয়। একটা কোম্পানির গ্রোস প্রফিট একটা একই থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে, যে একটা কোম্পানির গ্রোস প্রফিটটা 20 থেকে 30% হলে স্ট্যান্ডার্ড। এখানে এটা যদি 10% হয় তাহলে এটা কম হয়ে গেল, আর যদি 40% হয় তাহলে এটা বেশি হয়ে গেল। এরকম নেট প্রফিটের একটা রেশিও আছে। নেট প্রফিটের রেশিও সাধারণত 5 থেকে 15% পর্যন্ত। তো এটা যদি কম হয় তাহলে তো আমরা বুঝতে পারলাম যে এটার রেশিও একটু কম, আবার যদি বেশি হয় তাহলে ভালো। এইভাবে আমরা রেশিও অ্যানালিসিসের মাধ্যমে স্ট্যান্ডার্ড একটা রেশিও কোম্পানিতে স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড একটা রেশিও আছে, আবার আমরা রেশিও ক্যালকুলেশন করব, যেটার মধ্যে কম্পেয়ার করে আমরা দেখব। এরপর আছে আদার টুলস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। অন্যান্য আরো টুলস আছে, সেই টুলস গুলা সম্পর্কে আমরা একটু হালকা জেনে রাখি। সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল প্ল্যানিং, অর্থনৈতিক পরিকল্পনা, যেটা সাধারণত কোন কোন খাতে কি পরিমাণ অর্থ লাগতে পারে। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সাধারণত ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা জানি, ফিনান্সিয়াল স্টেটমেন্টে তিনটা চারটে পার্ট থাকে। একটা পার্ট হলো ইনকাম স্টেটমেন্ট, একটা পার্ট হলো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। হ্যালো, শুনতে পাচ্ছ কি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাধারণত এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে পার্টগুলা, ওই পার্টের মধ্যে আবার ব্যালেন্স শিট আছে বা ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সাধারণত এই 4টা পার্ট থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের, ওগুলাও আমরা এই টুলস ব্যবহার করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ হেল্প করতে পারি। তারপরে এই যে ফান্ড ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে ক্যাশ ফ্লোটা আলাদাভাবে দিছে, ফান্ড ফ্লোটা দিছে। তারপরে মার্জিনাল কস্টিং, রিপোর্টিং টু দ্য ম্যানেজমেন্ট রিপোর্টিং টু দ্য ম্যানেজমেন্ট, এই রিপোর্টটা তো আমরা আগেও করলাম। তারপরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপরে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং সিস্টেম ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আদার টুলস হিসেবে আছে। তো এই কয়েকটা টুলস সাধারণত মনে রাখলে চলবো। তো এই যে তিনটা কোশ্চেন আমি পড়াইলাম, এই 3টা কোশ্চেনেরই আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এটা দিয়ে দিবনি। তোমরা ওই জায়গা থেকে কপি করেও নিতে পারবা, কপি করে নিয়ে তোমরা বাসায় পড়লা তাহলেও হবে। আবার আমি যেটা লেকচার দিয়ে বুঝাইলাম সেটাও একটু প্রয়োজনে আবার লেকচারটা দেখে নিলাম, ঠিক আছে? অবশ্যই স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।